কম হয়ে গেল না? আমি একটু দিয়ে দিই। মানে? থুথুর কথা বলছিলাম। ভেজা তোয়ালে আবরণের মুখে ছুঁড়ে মারে শ্রেয়না, দাঁত চেপে বলে। নিজের লিমিট ক্রস করবে না, খবরদার, জানে মেরে ফেলবো। চোখ বন্ধ করে শ্রেয়নার তোয়ালের ঘ্রাণ নেয় আবরণ, এরপর চোখ মেলে তাকায় শ্রেয়নার দিকে। কি সুন্দর স্মেল। কি শ্যাম্পু ইউজ করো বেবি? শ্রেয়না ভ্রু কুঁচকে তাকায়, কোমরে এক হাত রেখে ঝুঁকে এসে বলে। বেবি? কে বেবি? কার বেবি? কোথাকার বেবি? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে বেবি লাগে তোমার? অসহায় নেত্রে তাকায় আবরণ, ফোঁস করে শ্বাস ফেলে বলে। শুনেছিলাম সিনিয়ররা নাকি ভীষণ আদর করে, অত্যধিক রোমান্টিক হয়। তুমি কিন্তু আদরে, কিন্তু আদর করো না। আনরোমান্টিক মহিলা। ধর। শ্রেয়না হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। ভেজা চুল বেয়ে এখনো টুপটুপ করে পানি পড়ে টাইলস ভিজিয়ে যাচ্ছে। পেছনের জামার খানিক অংশ ভিজে গিয়েছে ইতিমধ্যে। সেদিকে ধ্যান নেই তার। আবরণের দিকে তাকিয়ে আছে সে। ছেলেটার মুখ আজকাল বেশি চলছে। শ্রেয়নাকে চমকে দিয়ে আবরণ হুট করেই তার ব্যালকনিতে চলে আসে। ওকে বানরের মতো লাফাতে দেখে ভেতরটা ধক করে উঠে তার। চমকে তাকায় সেদিকে। আবরণ এসে শ্রেয়নাকে ঘুরিয়ে একটানে দেওয়ালের সঙ্গে চেপে ধরে। এক হাত কোমরে গলিয়ে চেপে ধরে রেখেছে, অপর হাত ঘাড়ের নিচে দিয়ে নিয়ে একদম নিজের কাছে টেনে এনে আবরণ নিজেই দেওয়ালের সঙ্গে নিজের পিঠ ঠেকায়, শ্রেয়নাকে বুকের উপরে ফেলে রাখে। ঈষৎ কেঁপে উঠে শ্রেয়না। আবরণের দেহের উষ্ণতা তার ভালো লাগছে। সদ্য গোসল করে আসায় শীত শীত লাগছিল। এরই মধ্যে বাইরে ঝিমঝিম বৃষ্টি শুরু হয়েছে। আবরণের বুকের সঙ্গে লেপ্টে আছে শ্রেয়না। 1 ইঞ্চিও ফাঁক নেই তাদের মধ্যে। শ্রেয়না মাথা নিচু করে রেখেছে। সে বুঝতে পারছে আবরণের দৃষ্টি তার দিকেই নিবদ্ধ এবং খুব মনোযোগ সহকারে দেখছে তাকে। আর একটু কাছে টানে শ্রেয়নাকে। আবরণের ঠোঁট গিয়ে ঠেকে শ্রেয়নার কপালে। মেয়েটার পায়ের তলা শিরশির করে ওঠে। চেপে আছে আবরণের দিকে। দু হাতে ওর গেঞ্জির বুকের কাছটা খামচে ধরে। শ্রেয়নাকে দু হাতে আগলে নেয় আবরণ। কিছু সময় পর ওর দু গালে হাত রেখে কিছুটা উঁচিয়ে ধরে তাকে। দুজনের চোখাচোখি হয়। আবরণের মতমত্ত দৃষ্টিতে ঘায়েল হয় শ্রেয়না। পুনরায় মাথা নিচু করে নেয় সে। আবরণ হাসল। খুব সুন্দর করে হাসে আবরণ। তার ভেতরে লাড্ডু ফুটেছে। তার শ্রেয়না আলম, তার কৈতুরী, একমাত্র তার। একদম আবরণ জাইদের নামে লিখে নিয়েছে সে। শ্রেয়নার কপালে গাঢ় চুম্বন এঁকে দেয় আবরণ। মেয়েটার হাতের বন্ধন দৃঢ় হয়। চোখ খিচে বন্ধ করে নেয়। আবরণ চুমু খায় তার চোখের পাতায়। আলতো করে চুমু খায় তার গুলুমুলু লাজে রাঙ্গা গাল দুটোয়। নাকের ডগায় চুমু খায়। শ্রেয়না এতে নাক কুঁচকে নেয়। আবরণ মৃদু শব্দ করে হেসে ফেলে। শ্রেয়না গুটিয়ে যায় খানিক। আলতো হেসে মাথা চেপে ধরে আবরণের বুকে। আবরণ ওর মাথায় হাত রেখে চুলের ভাঁজে হাত পুড়ে দেয়। আলতোভাবে তার মুখ উঁচায়। চুল আঁকড়ে ধরে তাকিয়ে আছে শ্রেয়নার আদলের পানে। সে দৃষ্টি নিচু করেই রেখেছে। হুট করেই শ্রেয়নার চোখ জোড়া বড় আকার ধারণ করে। রসগোল্লার মতো করে রেখেছে। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে আবরণের দিকে। ইতিমধ্যে শ্রেয়নার জামা ভেদ করে আবরণের হাত তার নরম উদর আলতোভাবে খামচে ধরেছে। শ্রেয়নার ভেতরটা ধক করে ওঠে। ছেলেটার অনাকাঙ্ক্ষিত স্পর্শে ঘায়েল হয় শ্রেয়না আলম। শরীর দুর্বল হতে থাকে ক্রমশই। আবরণ আর একটু কাছে টেনে তার থুতনিতে চুমু খায়। এরপর অধরের দিকে তাকায়। তিত্তির করে কম্পমান ঠোঁটের দিকে এগোয় আবরণ। তাকে টানছে শ্রেয়না আলম, খুব করে টানছে। অধরে অধর মিশায় আবরণ। দুজনেই কেঁপে উঠে একে অপরকে জাপটে ধরে শক্ত করে দাঁড়িয়ে থাকে। আবরণের বাহু আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে শ্রেয়না। চোখ খিচে বন্ধ করে রেখেছে। আবরণের পাগলামিতে সাড়া দেয় শ্রেয়না। এতে যেন আবরণ আরও এক ধাপ এগোয়। ধীরে ধীরে তার হাত বিচরণ করতে থাকে শ্রেয়নার দেহে। গুটিয়ে যায় শ্রেয়না, কামড়ে ধরে আবরণের অধর। আবরণ ঝট করে ওর পিঠ তার বুকে ঠেকায়। কোমল দেহখানা নিজের সঙ্গে জড়িয়ে নেয়। তার উদরে হাত রেখে স্লাইড করতে থাকে। কেঁপে কেঁপে ওঠে শ্রেয়না। ওর ঘাড়ে আলতো চুমু খায় আবরণ। চুলের ঘ্রাণ নেয় গভীরভাবে, যেন কত শান্তি পাচ্ছে সে। ওর গলার কাছে গুলিয়ে হাত দিয়ে শ্রেয়নার কাঁধে রাখে। চুমু খায় তার কাঁধে।
নিজের দিকে কিছুটা ঝুঁকিয়ে। হঠাৎ আবরণের বেপরোয়া হাতখানা চেপে ধরে শ্রেয়না, কম্পিত কণ্ঠ তার। আবরণ ছাড়ো প্লিজ। ঝট করে শ্রেয়নাকে নিজের দিকে ফেরায় আবরণ, যার ফলে চুল দিয়ে ওর মুখ ঢেকে যায়। আবরণ সেগুলো যত্ন সহকারে সরিয়ে দেয়, নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্রেয়নার দিকে। মেয়েটার উজ্জ্বলতা যেন বেড়ে গিয়েছে কয়েক ধাপ। এটা কি বিয়ের জন্য? শ্রেয়নার ললাটে চুমু খায় আবরণ, এরপর বাম গালে চুমু খেয়ে তার অধরে নিজের অধর চেপে ধরে শব্দ করে চুমু খায়। এরপর তার ঘাড়ে চুমু খায় আবরণ, মুখ ডুবিয়ে ছোট ছোট চুমু খেতে থাকে। ধীরে ধীরে আবরণের স্পর্শ গভীর হচ্ছে। শ্রেয়নার দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে, ভীষণ লাজুক হয়ে পড়েছে সে। আবরণের মাথা দু হাতে আগলে নিয়ে ওকে নিজের থেকে কোনোভাবে ছাড়ায়। এরপর আবরণের মাথা নিজের বুকের সঙ্গে চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেলছে শ্রেয়না। আবরণের ঘন ঘন গরম নিঃশ্বাস তার বুকে তোলপাড় সৃষ্টি করছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় শ্রেয়না, আবরণের চুলে হাত ডুবিয়ে দিয়ে বলে, সময় লাগবে আমার। এমন পাগলামো করো না প্লিজ। তুমি না ভালো আবরণ। আবরণ ঝট করে শ্রেয়নার মুখের দিকে তাকায়। ঘেমে নিয়ে একাকার মেয়েটা। আবরণ চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, অন্যদের সঙ্গে ভালো হলেও আমার পার্সোনাল কৈতরের বেলা অভদ্র, অসভ্য, খারাপ আমি। বলেই শ্রেয়নার ঘাড়ে মুখ ডুবিয়ে দু হাত পিঠের কাছে নিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে আবরণ। শ্রেয়না কাপা হাতটা রাখে আবরণের মাথায়। স্বস্তির শ্বাস ফেলে সে। মুচকি হেসে আবরণের চুলে হাত ডুবিয়ে রাখে, মৃদু চুমুও খায় আবরণের মাথায়। ভাই, আপনার পরবর্তী পদক্ষেপ কি? সুভাষ ব্যালকনি থেকে রুমে আসে। নিজের লোকদের কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসে সুভাষ। যখন সময় হবে জানতে পারবে। নাও আউট। আদেশ পেয়ে তারা সকলেই বেরিয়ে যায়। এরপরই কক্ষে উপস্থিত হয় একজন মেয়ে। পরনে ওয়েস্টার্ন ড্রেস, খুবই সুন্দর সে, বেশ আকর্ষণীয়। সেই সুভাষের বুকের উপর এক হাত রেখে ওর অধরে অধর মিশিয়ে দেয়। সুভাষ হাতে থাকা কাচের গ্লাসটা খানিক দূরে ছুঁড়ে মারে, যার ফলে শব্দ করে সেটা ভেঙে যায়। মেয়েটার কোমর চেপে ধরে খানিক উপরে তুলে নেয়, রুটলি কিস করতে থাকে মেয়েটার ওষ্ঠে। তুই না বললি শাড়ি পরবি না, এত সুন্দর শাড়ি পেলি কোথায় তুই? রোদ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে। তার পরনে লাল রঙের গর্জিয়াস লেহেঙ্গা। নিজের রুমে তৈরি হয়ে বসে আছে রোদ, সবাইকে বের করে দিয়েছে। ওয়াশরুম থেকে শাড়ি পরে বের হয় দানা। কালো রঙের একটা শাড়ি, দেখতে সুন্দর, সিম্পলের মধ্যে সাদা পাথর বসানো রয়েছে, যাতে করে আরও আকর্ষণীয় দেখাচ্ছে। পাথরের একটা সেট পরেছে গলায়, কানের দুল, টায়রাটাও একদম সিম্পল, হাতে পাথরের চুড়ি, সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক, চুলগুলো ছেড়ে রাখা। রোদ নিজের বউ ওড়না সামলে বলে ওঠে, শাড়িটার নিশ্চয়ই অনেক দাম, কখন নিলি? দানা তাড়াহুড়া করলো না, আয়নায় নিজেকে দেখে নিল ঘুরে ঘুরে। কেউ একজন উপহার দিয়েছে, কে? স্পেশাল ওয়ান। দানা বের হওয়ার জন্য পা বাড়াতেই রোদ ওকে টেনে নিজের কাছে আনে, চাপা স্বরে বলে, শয়তান, এখনই আমাকে নিচে নিয়ে যেতে হবে। আর তুই চলে যাচ্ছিস? আশ্চর্য, আমি বউ, কোনো ধ্যানই নেই তোদের আমার প্রতি। ঠিক আছে, দেখে তো আসতে হবে তোমাকে ডাকছে কি না। রোদ এবার ছেড়ে দেয় দানার হাত। দানা ফ্লাইং কিস মেরে বাইরে চলে আসে, শাড়ির আঁচল আঙ্গুলে পেঁচিয়ে লাজুক হাসে। বিকেলে মিরাব তাকে এই শাড়ির প্যাকেট দিয়ে গিয়েছে, সঙ্গে অর্নামেন্টস। দেখে মনে হয় ভীষণ দামি, অথচ মিরাব প্যাকেটটা হাতে ধরিয়ে দিয়ে বলেছে, আমার শখ লাখ টাকার হলেও সামর্থ্য 2-1 পয়সার। উপহারটা নগণ্য হলেও আদর কিন্তু কোটি টাকার। দানা করিডোরে হাঁটছিল, সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে আবরণ, গাল ফুলিয়ে রেখেছে। তার পরনে কালো শার্ট আর প্যান্ট, বুকের কাছের দুটো বোতাম খুলে রাখা, চুলগুলো আঁচড়ানো ছিল হয়তো, চোখের সামনে কিছু চুল পড়ে আছে। আবরণকে দেখে মনে হচ্ছে কোনো কারণে তার মন খারাপ। আপুকে নিতে যাচ্ছ? দানাকে পাশ কাটিয়ে চলে গিয়েও আবার ঘুরে তাকায় আবরণ, উপর নিচ স্ক্যান করে তার, এক ভ্রু উঁচিয়ে শুধায়, বিয়েটা কি তোর? এত রংঢং করার কি আছে? সামনে থেকে সর। আমি না, তুমি আমার সামনে এত মেজাজ দেখাচ্ছ কেন? আমার মেজাজ আমি দেখাবো, তোর মেজাজ থাকলে তুইও দেখা। ভাইয়া, চুপ কর বাল।
ধমক দিয়ে সেখান থেকে চলে যায় আবরণ। দানা কাঁদো কাঁদো ভঙ্গিতে নিচে চলে আসে। দেখা হয় নীরজ জাহিদের সঙ্গে। মুখের এই অবস্থা কেন? কেউ কিছু বলেছে? দানা এবার ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। তোমার ছেলে আমায় বকেছে, কিছু বলো ওকে। নীরজ জাহিদের ভাই নিবিড় জাহিদ এসেছে, সেই সঙ্গে তার স্ত্রী লুবনা জাহিদ। নীরজ জাহিদ দানার দিকে এগিয়ে আসেন। ও এরকমই, কানে নিস না আবরণের কথা। আমার মেয়েটাকে মাসাল্লা মিষ্টি দেখাচ্ছে। আমার চেয়েও আপু বেশি সুন্দর, ওই দেখো আসছে। আবরণ রোদের হাত চেপে তাকে নিচে নামাচ্ছে। প্রিয়ম স্টেজে বসে থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার পাশেই মিরাব, সানি ও সিনহা। খানিক দূরে স্টেজান আলম দাঁড়ানো, তার সঙ্গে রুহি এসেছে এবং শ্রেয়া, তুষি ও সুপ্তিও এসেছে। ওয়ে হে হোয়ে, তোর কবুতরকে দানা কি ঝাক্কাস লাগছে ভাই। সস্তা শাড়িতেই মেয়েদের সুন্দর লাগে, অত টাকা খরচ করার কি দরকার? খোঁচা দিচ্ছিস? তবা মিরাব, এসব বলার আগে তোর মুখে ঠাটা পড়লো না কেন? জোরে সানির কাঁধ চাপড়ে দেয় মিরাব। সানি ব্যথা পেয়ে উফ বলে ওঠে। মিরাব পাত্তা দেয় না, তার মন চাচ্ছে দানাকে নিয়ে কিছুক্ষণ নাচানাচি করতে। মেয়েটাকে মাখনের মতো লাগছে, কি কিউট তার কবুতরের দানা। রোদ আর প্রিয়মের বিয়ে পড়ানোর শেষে সবাই যে যার মতো আড্ডা দিতে ব্যস্ত ছিল। এরই মধ্যে আবরণ গুটি গুটি পায়ে এগিয়ে যায় নীরদের দিকে। তাকে ইশারায় সাইডে আসতে বলে, কিন্তু নীরদ এমন ভান ধরল যেন সে আবরণের কথা বুঝেইনি। নীরদ জাহিদের পাত্তা না পেয়ে আবরণ এবার সৃজনের কাছে যায়। তার পাশে দাঁড়িয়ে বাহু দিয়ে মৃদু ধাক্কা দেয়। এতে সৃজনের মনোযোগ পেতে সক্ষম হয় আবরণ। সমস্যা কি? সে কোথায়? কে? ঢং, মনে হয় জানো না। আমার বউ কোথায়? সৃজন সোজা হয়ে দাঁড়িয়ে বলে। বিয়ের আগে এই বাসা আসতে পারবে না ও। আবরণ ঘাড় বাঁকিয়ে সৃজনের মুখের দিকে তাকায়, অবাক হয়ে বলে, সেদিন তো আমি দুধ বিয়ে হলো, আগে বলবে না? রোমান্সটা তো সত্যি সত্যি করে ফেলতাম, এতে মধ্যে একটা দুধ বাচ্চাও বড় হয়ে যেত। কটমট দৃষ্টিতে তাকায় সৃজন। আবরণ বিরক্ত হয়। বিয়ের কাজে ব্যস্ত থাকায় শ্রেয়নার সঙ্গে তেমন কথা হয়নি তার। একবার কলে কথা হয়েছিল, এখন আর ভালোই লাগছে না। তাই সে ঠিক করলো এখনই যাবে শ্রেয়নার সঙ্গে দেখা করতে। আবরণ 2 কদম এগোতেই নীরজ জাহিদের কণ্ঠস্বর শুনতে পায়। দানার বিয়ের কথা অ্যানাউন্স করছেন তিনি। আবরণ তড়িৎ পেছনে তাকায়। দানার হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে নিবিড় জাহিদ। দানা হতবম্ব নেত্রে তাকিয়ে আছে। মিরাব, সানিও একই অবস্থা। বাকিদের চেহারা উজ্জ্বল, তারা যেন খুশি হলো নিবিড়ের এহেন কথায়। আচমকা দানার বিয়ের কথা শুনে লুবনা জাহিদও অবাক হয়েছে। তাদের বিজনেস পার্টনারের ছেলে, কানাডার বাসিন্দার তারা। ছেলের বিয়ের উপলক্ষে ইনভাইট করেছেন। তাদের একমাত্র ছেলের সঙ্গেই বিয়ের কথাবার্তা চলছে দানার। সানি মিরাবের হাত চেপে ধরে। দোস্ত। মিরাব কিছু বলে না, নিজেকে স্বাভাবিক রাখার অদম্য চেষ্টা করে যাচ্ছে। দৃষ্টি এদিকে সেদিকে ফেরায় সে। বামন হয়ে চাঁদে হাত দিতে গিয়েছিল, একদিন তো এই সময় আসতোই, এটা তো ভুল না। আজকে এই মুহূর্তে আমার ছোট মেয়ে দিবিয়া নূরের সাথে মিস্টার রোবটের একমাত্র ছেলে সিমের এঙ্গেজমেন্ট হবে। চারপাশ করতালিতে মুখরিত। রোদ স্থবিত নেত্রে তাকিয়ে আছে। দানাকে দেখে মনে হচ্ছিল সে কারো প্রতি দুর্বল। যদি এখন সে কোনো প্রকার প্রতিক্রিয়া না দেখায় তাহলে তো ভালোই। দানা কি কাউকে পছন্দ করে? ওইদিকে মিরাব উসখুস করছে, হাতের তালু ঘষে যাচ্ছে অনবরত। দানার দিকে তাকাচ্ছে না অবধি। জিম আংটি পরানোর জন্য এগিয়ে আসে। ফর্সা ধবধবে চেহারা তার, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে রেখেছে। নিবিড় জাহিদ হাস্যোজ্জ্বল চিত্তে তাকিয়ে আছেন, কিন্তু দানা স্বাভাবিক থাকতে পারে না। তার ধ্যান ভাঙিয়ে জিমের স্পর্শে। সে তার হাত ধরেছে, সঙ্গে সঙ্গে ঝাড়ি মেরে হাত সরিয়ে নেয় দানা। সবার দৃষ্টি তার দিকে স্থির। কোনো সমস্যা? নিবিড় জাহিদের কথায় দানা তার দিকে তাকায়। এত বড় সিদ্ধান্ত নেবার আগে আমাকে জিজ্ঞেস করবে না? আমার পছন্দ কি যথেষ্ট নয়? না, আমারও তো পছন্দ থাকতে পারে, একবার জেনে নেওয়া উচিত ছিল না? সানি মিরাব একসঙ্গে দাঁড়িয়ে যায়। মিরাব এতটুকুতে শান্তি পায়, দানা এঙ্গেজমেন্ট করবে না। কাউকে পছন্দ করো? গম্ভীর কণ্ঠ নিবিড়ের। সেটা আগে জিজ্ঞেস করা উচিত ছিল। জিজ্ঞেস করেছি। হ্যাঁ। দানার কাট কাট স্বর। অবাক হয় নিবিড়। নিবিড় খানিক চেপে আসেন মেয়ের দিকে।
কাকে পছন্দ করো? কে সে? দানা চোখের পানি মুছে নেয়, শাড়ি সামলে নিয়ে হেঁটে যায় সামনের দিকে। সবাইকে অবাক করে দিয়ে মীরাবের হাত চেপে ধরে দানা, কেঁদে দেয়, ফুপিয়ে উঠে বলে, আমি ওকে ভালোবাসি আব্বু। সানি সিটি বাজিয়ে ওঠে। সিনহা সহ প্রিয়ম হ্যাংলার মতো তাকিয়ে আছে। রোদ ঠোঁট চেপে হাসে। নিবিড় যেন রেগে ফেটে পড়লেন, ধমকে উঠলেন তিনি। তোমার পছন্দ এত নিস্তা না, এখনই চলে আসবে তুমি, চৌড়িয়ে গাল লাল করে দেব। দানার দিকে এগিয়ে যায় নিবিড়, কিন্তু বাধা দেয় আবরণ। তার হাত চেপে ঝট করে সরিয়ে আনে, সামনে দাঁড়িয়ে বলে, সমস্যা কি আপনার? উচিত ছিল না আগে এসব নিয়ে দানার সঙ্গে আলোচনা করার? নাটক তো আপনি শুরু করেছেন। ও কাউকে ভালোবাসতে পারে না। দানা যাকে ভালোবাসে তার সঙ্গে ওর বিয়ে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তোমার কথাই তো হবে না। তুমি কি এসব বলার? আমি ওর ভাই। উচ্চ কণ্ঠ আবরণের। ওর চোখ মুখ শক্ত হয়ে আসে, যেন নিবিড় মুখ খুললেই কিছু একটা করে বসবে আবরণ। নাম পরিচয়হীন ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব না নিশ্চয়। কেউ? ওর বাবা মা কোথায়? জানি না ভেবেছ ওই ছেলের বাবা আমার পরিচয় দিতে পারবে আদেও? নিবিড়ের কপাল চেপে ঘুষি মেরে দেয় আবরণ। মাটিতে শুয়ে বুকে পা পিষে ঝুঁকে গিয়ে মুখে ঘুষি দিতে দিতে বলে, শালা মাদারফাকার, তোর সাহস কি করে হয় ওর জন্ম নিয়ে কথা বলার? মেহেদি বাপের ভাই তুই, দুজনের বাপ এক। নাহলে তোর জন্মের রফাদফা আমি করতাম শালার পুত, হরামজাদা কুত্তার বাচ্চা। গার্ড এগিয়ে আসতে আসতে আবরণ কয়েক দফা বসিয়ে দিয়েছে। আবরণকে তারা সরাতেই নিবিড় উঠে দাঁড়ায়। নীরজ জাহিদ এসে আবরণের গালে থাপ্পড় দেয়, কিন্তু বিপত্তি বাধে সেথায়। আবরণ মাথা নিচু করে নেওয়ার দরুন থাপ্পড়টা নিবিড় জাহিদের গালে পড়ে। মুহূর্তেই পরিবেশ থমথমে হয়ে যায়। আবরণ গার্ডদের থেকে নিজেকে সারিয়ে দানার কাছে আসে। মীরাব মাথা নিচু করে রেখেছে। আবরণ ওদের দুজনকে টেনে নিয়ে যায়, দুটো চেয়ারে বসিয়ে দেয়। চিৎকার দিয়ে উঠে আবরণ। তার আওয়াজ জাহিদ ম্যানশনের প্রতিটা কোণায় প্রতিধ্বনি হয়। আমার ভাই, আজকের পর ওকে এমন ধরনের কথা বলা তো দূর, যদি বাঁকা চোখে দেখে না, বাপ তাদের 14 গোষ্ঠীর চোখ তুলে ফুটবল খেলবো। সে আমার সম্পর্কে কি হবে তা দেখার বিষয় না। কার বাপ সেটাও দেখবো না। নেন, বিয়ে পড়ান। দানা মীরাবের বিয়ে। চমকে তাকায় মীরাব। আবরণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের একজনও মুখ খুলে না। নিবিড় এগোতে নিলে আবরণ হাত ছাড়ে। ওকে ধরে রাখ। সঙ্গে সঙ্গে কিছু গার্ড এগিয়ে আসে, যারা আবরণের আন্ডারে কাজ করে। নীরজ জাহিদ দাঁত চেপে বলেন, আবরণ থামো, বসে আলাপ আলোচনা করি, পরে না হয় এসব করো। নীরদের কথার পাত্তা দিল না আবরণ, যেন আগে থেকেই সব প্রস্তুত ছিল। বিয়ে পড়ানোর কাজ শুরু করা হয়। শ্রেয়না বাসায় একা, বোরিং সময় কাটছে তার। এই ঘর থেকে ওই ঘর ঘোরাঘুরি করছে। আবরণের সঙ্গে কথা হয় না অনেকক্ষণ যাবৎ। তাকে বিয়ে বাড়িতে নিয়ে যায়নি, যেন আবরণের সঙ্গে দেখা না হয়। শ্রেজানের এই উদ্দেশ্য সম্পর্কে জানে শ্রেয়না। মেজাজ গরম হয় তার। লিভিং রুমে এসে ধপ করে বসে পড়ে সোফায়। টেবিলের উপরে পা তুলে দিয়ে টিভি অন করে। পরপর চ্যানেল পাল্টায়। কিছুতেই মন বসছে না। ফ্রিজে আইসক্রিম আছে, কিচেনে যায় আইসক্রিম আনতে। বাটি নিয়ে আবার ফিরে এসে সোফায় গা এলিয়ে দেয়। কার্টুনের চ্যানেল দিয়ে বসে থাকে আরাম করে। চামচ দিয়ে সবেমাত্র একটু মুখে পড়েছে, তখনই কলিং বেল বেজে ওঠে। স্বস্তির শ্বাস ফেলে শ্রেয়না। অবশেষে এরা ফিরে এসেছে। তার দম বন্ধ লাগছিল। টি শার্টের উপর একটা পুরনো গামছা পরে আছে শ্রেয়না। সেই অবস্থায় গিয়ে দরজা খুলে দেয়, কিন্তু ওপাশে অপরিচিত কাউকে দেখে অপ্রস্তুত হয় শ্রেয়না। সেজান আলম বাসায় আছে? ভাইয়া বাসায় নেই। আসলে একটু দরকার ছিল, ইমার্জেন্সি। ওনাকে ডেকে আনতে পারবেন? আপনি ভেতরে এসে বসুন, আমি কল করছি। ধন্যবাদ। শ্রেয়নার কেমন চেনা চেনা লাগছে লোকটাকে, অথচ স্পষ্টভাবে মনে করতে পারছে না। দেখে তো ভদ্রই লাগছে। লোকটা সোফায় বসে মিনতি করে বলে, একটু পানি হবে? দিচ্ছি। শ্রেয়না কিচেনে এসে শরবত, বিস্কুট, চানাচুর ট্রেতে করে নিয়ে লোকটার সামনে রাখে। এত কিছুর কি দরকার ছিল? অতিথিকে খালি মুখে রাখতে নেই। আপনি বসুন, আমি ভাইয়াকে কল করছি। আচ্ছা, পারলে আজীবী স্যারকে আসতে বলবেন। শ্রেয়না ভ্রু কুঁচকে বলে, আপনি তাদের বাসায় গেলেই তো পারতেন। লোকটা আলতো হেসে বলে, আমার দ্বারা হলে নিশ্চয়ই তোমাকে কষ্ট করাতাম না, একটু সাহায্য করো। আচ্ছা।
রুমে এসে মোবাইল হাতে নিয়ে সৃজনের নাম্বারে ডায়াল করে শ্রেয়না। পরপর কল করতে থাকে, কিন্তু সৃজন কল উঠাচ্ছে না। অগত্যা আইজিপির নাম্বারে কল করে। একবার রিং হতেই কল উঠায় ওপাশ থেকে। বল। আবরণ, তুমি? উচ্ছ্বাসিত কণ্ঠে শুধায় শ্রেয়না। অনাকাঙ্ক্ষিতভাবে আবরণের কণ্ঠ পেয়ে সে খুশি হয়েছে। আবরণের কণ্ঠ গম্ভীর। হঠাৎ আব্বু নম্বরে কল করেছে, সব ঠিকঠাক? ওসব বাদ দাও, চলো প্রেম করি। আবরণ মনে হয় এই মুহূর্তে বিরক্ত হলো, দাঁত চেপে বলল। কাজের কথা বলো। মুখ বাঁকায় শ্রেয়না, গাল ফুলিয়ে বলে। একটা লোক এসেছে, ভাইয়ার আইজিপি স্যারকে চাচ্ছে, তাদের পাঠিয়ে দাও। ওদের পাঠিয়ে দাও বললেই পাঠিয়ে দেওয়া যায়? খালি বাসা, এত বুদ্ধিটুকু নেই মাথায়? গিয়ে জিজ্ঞেস করো তার নাম আর পরিচয়। আচ্ছা। এই শোনো। বলো। আবরণ বুঝে শ্রেয়না অভিমান করেছে, তবে পাত্তা দেয় না। বাইরে না গিয়ে তোমার রুমের দরজা থেকে জিজ্ঞেস করো। আচ্ছা আচ্ছা। শ্রেয়না তাই করলো। দরজা থেকেই বলে ওঠে, আপনার নাম কি? লোকটা বিস্কুট খেতে খেতে উঠে দাঁড়ায়, হাত ঝাড়া দিয়ে বলে, সুভাষ আহমেদ। বলেই শ্রেয়নার দিকে তাকায়। আবরণের সতর্ক বার্তা কানে আসে শ্রেয়নার। দরজা লাগাও রুমের, কুইক। শ্রেয়না তড়িঘড়ি করে দরজা বন্ধ করে দেয়। কি হয়েছে? আবরণ দাঁত চেপে বলে, শালি, যেই বের হয়েছি বাড়িতে একদিন নেই, তুই কলসব ঘরে এনে তুলেছিস। ছবল না খেতে চাইলে দরজা জানলা বন্ধ করে ঘাপটি মার বসে থাক, আমি আসছি। দরজা খুলো। বলেই দরজায় টোকা দেয় সুভাষ, কিন্তু কোনো রেসপন্স আসে না ওপাশ থেকে। অধৈর্য হলো না সে, ঘুরে ফিরে ফ্ল্যাটটা দেখতে থাকলো আর অপেক্ষা করতে লাগলো কখন শ্রেয়না দরজা খুলবে। ওইদিকে শ্রেয়নার দাঁতে দাঁত চেপে আবরণের কল কাটে। পর মুহূর্তেই ডায়াল করে স্টেজান আলমের নাম্বারে। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হয়। সঙ্গে সঙ্গে ধমকে উঠে শ্রেয়না। সবসময় বড়ির পাঠা কেন আমিই হব? এই জন্য বলেছিলে অপরিচিত কেউ এলে দরজা খুলে দিতে। সুভাষ আহমেদকে জামাই আদর করবে, তুমি নিজেই এসে করতে। আমাকে কেন সবসময় বিপদে ফেলো? আজকে যদি উল্টাপাল্টা আমার সঙ্গে কিছু হয়, আই সোয়ার জান নিয়ে নেবো সবার। কথাগুলো বলেই হাঁপাতে থাকে শ্রেয়না। ও পাশে শ্রেজান যেন নিস্তব্ধ হয়ে আসে। শ্রেয়না ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। এক পর্যায়ে শ্রেজান বলে ওঠে, ডোন্ট ওয়ারি, দরজা লক করে পড়তে বস, আমি দেখে নিচ্ছি। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে মনে মনে শ্রেজানকে একটা মারাত্মক গালি দিল শ্রেয়না। চিন্তায় ওর চুল উঠে যাচ্ছে। ভাই কিনা আরাম করে পড়তে বসার কথা বলছে। আবারও দরজায় টোকা পড়ে। শ্রেয়না ভ্রু কিঞ্চিত বাঁকা করে তাকিয়ে থাকে। আশ্চর্য, এত সুন্দর করে টোকা দিলেই শ্রেয়না দরজা খুলবে নাকি? এ কেমন ধরনের লোক? মাথার স্ক্রু কয়েকটা ঢিলা হয়ে গিয়েছে নিশ্চয়ই। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পরও যখন রেসপন্স আসে না, সুভাষ বুঝে যায় শ্রেয়না দরজা খুলবেও না। ঠোঁট গোল করে শ্বাস ফেলে সুভাষ। আর একটু সতর্ক থাকার দরকার ছিল, ভুল করে ফেলেছি। তবে চিন্তা করো না মেয়ে, আমি আবারও আসবো। এখান থেকে যেতে পারলে তো আবার আসবে। ফ্ল্যাটের দরজা ঠেলে বন্দুক হাতে গার্ড প্রবেশ করে। চারপাশ থেকে সুভাষকে আটকে ফেলে। সুভাষ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছে। বুঝতে পারছে না হঠাৎ এসব কি করে হলো। সে তো খোঁজ খবর নিয়ে এসেছিল। ইনফ্যাক্ট বাসার বাইরে তার লোকজনও আছে, যারা কোনো বিপদ দেখলেই সুভাষকে ইনফর্ম করবে। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে দাঁত চেপে বুলি আওড়ায় সুভাষ। নিমো খারাপ। ফুল স্পিডে ঘরে আবরণ প্রবেশ করে। ব্যালেন্স রাখতে না পেরে পড়ে যেতে নেয়, কিন্তু পর মুহূর্তেই সুভাষের কাঁধ চেপে ধরে নিজেকে সামলে নেয়। কিন্তু সুভাষের দিকে তাকানোর প্রয়োজন বোধ করলো না। শ্রেয়নার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। হ্যাঁ বউ, কৌতুরে আমার, দরজা খোলো, তোমার জামাই এসেছে। আবরণের কণ্ঠ পেতেই তৎক্ষণাৎ দরজা খুলে শ্রেয়না। দেহে যেন প্রাণ ফিরে তার। আবরণ শ্রেয়নাকে জাপটে ধরে। চোখ বড় বড় হয়ে যায় শ্রেয়নার। কতগুলো লোক দাঁড়ানো, আর এই ছেলে ওর সঙ্গে রোমান্স করার পায়তারা করছে। ছাড়ো তো, ঢং দেখলে গা জ্বলে যায় আমার। কেন, আমি কি বিচ্ছুটি পাতা? ধরলে তোমার শরীর চলে? শ্রেয়নার দৃষ্টি যায় সুভাষের দিকে। এখনো ঠায় দাঁড়িয়ে আছে, কেমন করে তাকিয়ে আছে শ্রেয়নার দিকে। খানিক গুটিয়ে যায় শ্রেয়না, গা গুলিয়ে আসে তার। আবরণ শ্রেয়নার মুখের পরিবর্তন সূক্ষ্ম দৃষ্টিতে পরোক্ষ করে। এরপর ঘাড় বাঁকিয়ে তাকায় সুভাষের দিকে। শ্রেয়নাকে রুমের ভেতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়। পড়ে যেতে নিয়েও কোনোভাবে দরজা ধরে দাঁড়ায় শ্রেয়না। কটমট দৃষ্টিতে তাকায় আবরণের দিকে। আসসালামু আলাইকুম বড় ভাই। বলতে বলতে সুভাষের সামনে এসে দাঁড়ায় আবরণ।
প্যান্টের পকেটে হাত পুরে সুভাষের মুখোমুখি দাঁড়িয়ে থাকে। খালি বসে কেন ইষ্ট বলো তো? ভরা বাড়িতে আসবে, পেট ভরে খাইয়ে দেব। মন খারাপ করে কথাটা বলে আবরণ। সুভাষ ফিসেল হাসে, দরজার দিকে একবার তাকিয়ে নিজের বৃদ্ধা আঙ্গুলিতে মৃদু চাপ দেয়। সেদিকে তাকিয়ে থেকেই বলে, খালি বাসায় আসাটাই ভালো ছিল, খেতে আর পারলাম কই। মালটা টসটসে আছে, কারোর হাত পায়ে পড়েনি। কিরে আবরণ, এখনো বাসর সারিসনি নাকি? শয়তানি হাসি সুভাষের ঠোঁটে। বাকি গার্ডগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সৃজনের একটা হ্যাঁ বলার অপেক্ষায়। এক্ষুনি কবরে শুইয়ে দিবে সুভাষকে। তাদের সৃজানি ঠিক করে রেখেছিল বাসার ভেতরে, লুকিয়েছিল তারা। সৃজনের কল পেতেই চলে এসেছে। আবরণ হাসে, পকেট থেকে বাম হাত বের করে গলা চুলকায়। এরপর বাম হাত পকেটে পুরে ডান হাত বের করে সুভাষের গলায় কিছু একটা ঢুকিয়ে দেয়। ব্যথায় কুঁজো হয়ে যায় সুভাষ, গলা বেয়ে রক্তের স্রোত গড়িয়ে পড়ে। এমতো অবস্থায় সুভাষ নিজের পকেট থেকে ধারালো ছুরি বের করে আবরণের হাঁটুতে ঢুকিয়ে দেয়। আচমকা এমন কিছু হবে ভাবেনি কেউই, তবে আবরণ এই সামান্য আঘাতে দমে না। গার্ডস এগিয়ে আসতে নিলে আবরণ বাধা দেয়। এক হাঁটু গেড়ে সুভাষের সামনে বসে, ওর গাল চাপড়ে হালকা হেসে বলে, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ বড় ভাই। এবার তোকে টুকরো টুকরো করে ফেললেও কৈফত নেবার কেউই থাকবে না। বলে হাত মুষ্টিবদ্ধ করে নাক বরাবর খুশি দেয় আবরণ। সুভাষ উল্টে পড়ে যায় ফ্লোরে, নাক দিয়ে গল গল করে রক্ত বের হতে থাকে। মাথা দুবার ঝাঁকি দেয় সুভাষ, রক্তাক্ত মুখশ্রী নিয়ে উঠে বসে। হাসে সুভাষ, এক সময় হাসির শব্দ আরো উচ্চ হয়। আবরণ তার পাশেই দাঁড়িয়ে আছে, রয়ে শয়ে হাঁটু থেকে ছুরি টেনে বের করে, আর সেটা ছুঁড়ে মারে সুভাষের দিকে, যেটা তার কপালে গেঁথে যায়। আবারও উল্টে পড়ে সুভাষ। এই শক্তি নিয়ে এসেছে আবরণের সঙ্গে লড়াই করতে? মাথায় বোর্ড একটা। তো শরীরে এক্সট্রা ভিটামিনের অভাব বড় ভাই, উল্টে পড়ে যাচ্ছিস বারবার। আবরণের হাঁটু বেয়ে রক্ত ঝরে সাদা টাইলস ভিজে যাচ্ছে। গার্ডদের মধ্যে একজন শ্রেওনার রুমের দিকে যেতে চায়, উদ্দেশ্য তাকে বলে যদি কোনো ব্যান্ডেজ পায়, কিন্তু আবরণ ধমকে ওঠে। কোথাও যাবে না, নিজেদের পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকো। সে আর এগোনোর স্পর্ধা দেখালো না, নিজের জায়গায় বন্দুক নিয়ে দাঁড়িয়ে রইল। সুভাষ শুয়ে আছে, সিলিং এর দিকে তাকিয়ে আছে নির্মেষ। তার লোকেরা বিশ্বাসঘাতকতা করেছে, টাকা দিয়ে এদের পেলেছে এতদিন। সব কটার মাংস কুকুর দিয়ে ছিঁড়ে খাওয়াবে সুভাষ। আবরণ গিয়ে সুভাষের মুখে পা পিষে দেয়, হাত দিয়ে আবরণের পায়ে অনবরত আঘাত করতে থাকে সুভাষ, তবে লাভ হয় না। আবরণ ইচ্ছে মতো ওর মুখটা পদতলিত করতে থাকে, দাঁত চেপে বলে, খুব শখ না তোর আমার কৈতরে দিকে নজর দিয়েছিস জানোয়ারের আওলাদ? সেখানে উপস্থিত হয় সৃজন আলম। ঘরের এই অবস্থা দেখে দ্রুত আবরণের দিকে এগিয়ে আসে। এরকম কিছু হবে ভেবেছিল, তাই রুহি আর শ্রেয়াকে তুষিদের ফ্ল্যাটে রেখে এসেছে। ছাড়ো ওকে। সৃজনকে ঝাটকা মেরে সরিয়ে দেয় আবরণ। সুভাষ অনেক কষ্টে বুলি আওড়ায়, একবার ছেড়ে দেখ তোদের কি হাল করি। সবার আগে শ্রেয়ন আলমকে বাকিটা উচ্চারণ করতে দেয় না আবরণ। গর্জে উঠে সুভাষের মুখ বরাবর লাথি বসিয়ে দেয়। হাই, তোর মুখে ওর নাম নিবি না। সৃজন এসে আবরণকে সামলায়, পেছন থেকে চাপটে ধরে পিছিয়ে নিয়ে আসে। কি করছো? আইন নিজের হাতে তুলে নিও না। আবরণ থামে, তার পাশে দাঁড়িয়ে থাকা একজন গার্ডের হাত থেকে টান দিয়ে বন্দুক নিয়ে নেয়। পরপর 4টা গুলি ছুড়ে সুভাষের বুক বরাবর। গুলির আওয়াজে রুম থেকে বেরিয়ে আসে শ্রেওনা। পুরো ঘর নিস্তব্ধ। আবরণকে জড়িয়ে ধরে রাখা হাত আলগা হয়ে আসে সৃজনের। স্থবিত নেত্রে তাকিয়ে আছে সুভাষের দিকে। গার্ডরা যেন খুশি হলো, দম ছাড়ল। এই ঝামেলাকে এত সহজে শেষ করা যাবে বিশ্বাসই হচ্ছে না। কি করলে এটা? বন্দুকটা একজনের দিকে ছুঁড়ে মারে আবরণ। সে বন্দুকটা ক্যাচ করে নেয়। আবরণ খুঁড়িয়ে খুঁড়িয়ে সোফায় গিয়ে বসে, কপালের ঘাম মুছে নিয়ে বলে, আবরণ জাহিদের উপর হামলা করা হয়েছিল, নিজেকে প্রোটেক্ট করার জন্য সুভাষ আহমেদকে শুট করতে বাধ্য হয়েছে সে। ইজ দ্যাট ক্লিয়ার? বাকিরা একসঙ্গে ইয়েস স্যার বলে উঠে। আবরণ গা এলিয়ে দেয়। সৃজন এতক্ষণে ফ্লোরে দেখে রক্তে ভিজে গেছে। আবরণ হাঁক ছেড়ে বলে, এই বালটারা নিয়ে যেত। সুভাষের লাশ নিয়ে যাওয়া হয়। শ্রেয়না এসেই টিভির পাশে রাখা মেডিসিন বক্সটা নিয়ে আসে। কোনো রকমে টেনে টুনে আবরণের প্যান্ট হাঁটুর উপরে তুলে
আবরণ চোখ বন্ধ রাখা অবস্থায় বলে, এত টানাটানি কি আছে? বললে তো খুলে দেই। চুপ করো। আরে নিচে শর্টস আছে। শ্রেয়না ঠোঁট চেপে কোনো রকমে পরিষ্কার করতে থাকে। তার হাত কাঁপছে, ঠোঁট কাঁপছে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে ইচ্ছা করছে। রক্ত পড়া বন্ধ করো শুধু। ফার্মেসিতে গিয়ে সেলাই করে নেব। এবার শব্দ করে কেঁদে ফেলে শ্রেয়না। আবরণ চট করে চোখ মেলে। কাঁদছো কেন? উত্তর দেয় না শ্রেয়না। সৃজন দাঁত চেপে বলে, এটা একদম উচিত হলো না আবরান। আবরণ কিছু বলার জন্য মুখ খুলতে চায়, কিন্তু শ্রেয়না তাকে সুযোগ না দিয়ে বলে ওঠে, তোমার জন্যই এসব হয়েছে। কেন বলে গিয়েছিলে কেউ বেল বাজালে ভেতরে নিয়ে বসাতে? তুমি জানতে সুভাষ আসতে পারে। আমাকে দিয়ে তাকে ধরতে চেয়েছিলে। ভালো করেছে মেরেছে। একটা কথা বলতে পারবে না তুমি? আবরণ ঘাড় বাঁকিয়ে একবার সৃজনকে দেখে নেয়, এরপর শ্রেয়নার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে শুধায়, শ্বশুরপুত সম্বন্ধে বলেছিল এসব তোমায়? মানে তোমার ভাই বলেছিল? আমার সব লোকজন প্রস্তুত ছিল, শুধু একটা কল করতে সবাইকে পাঠিয়ে দিতাম। পরিস্থিতি আমার অনুকূলে নাও থাকতে পারতো ভাইয়া। এসব করা তোমার একদম উচিত হয়নি। উঠে দাঁড়ায় আবরণ। পড়ে যেতে নিলে শ্রেয়নার সাহায্যে নিজেকে সামলে নেয়। সৃজনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, যদি দেখেছি আর কখনো এমন কাজ করেছো আমার বউয়ের সাথে, ও তোমার বোন ছিল কিন্তু এখন আমার বউ, বুঝছো? তোমার বউকে কাজে লাগিয়ে যা ইচ্ছে করো, আমার বউ নিয়ে টানাটানি করবে না, খবরদার। সৃজন কপাল চাপড়ায়। কি করতে চাইলো আর হলোটা কি? দানাকে জাইদ ম্যানশনে রেখে এসেছে মিরাব, কিন্তু বাসায় এসে দেখে দানা মিরাবের রুমে বসে আছে। চমকে তাকায় সে, চোখ ডোলে আবারও তাকায়, অবাক কণ্ঠে বলে, তুমি? তোমার বউ। চোখ বুজে নেয় মিরাব। কিছু সময় নিয়ে ধীরে সুস্থে সামনে তাকায়। তোমার আব্বুর অনুমতি নিয়ে তবেই ঘরে তুলবো তোমাকে। দানা আরাম করে বসে বলে, আব্বু মেনে নেবে না কখনোই। আম্মু মেনেছে, এটাই অনেক। সে পাঠিয়ে দিয়েছে সানি ভাইয়ার সঙ্গে। এত নাটক করো না তো, তোমার জামা কাপড় দাও, চেঞ্জ করে আসি। মিরাব ভ্রু কুঁচকে বলে, পাশের রুমে তোমার জামা আছে। তো ঠোঁট গোল করে শুধায় দানা। মিরাব কিছু বলে না। আলমারি খুলে নিজের পোশাক নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। দানা মুখ বাঁকায়। সে নিজেও আলমারির দিকে এগোয়। গোলাপি রঙের টি শার্ট আর কালো ট্রাউজার নিয়ে আলমারির দরজা বন্ধ করে দেয়। বুক ভরে ঘ্রাণ নেয় টি শার্টের। কাপড়গুলো বুকে জড়িয়ে চরকির মতো ঘুরতে থাকে। আহ, কি কিউট স্মেল আমার বরের শরীরে। আমি ইমপ্রেসড। সানি পাশের রুমে চলে এসেছে। পায়ের উপর পা তুলে মোবাইল টিপতে ব্যস্ত সে। মিরাবের শব্দ পেয়ে ওয়াশরুমের দরজা লাগানোর ধ্যান ভাঙে তার। ভালো করে ঘষে করে গোসল করিস, না হলে দানা বলবে এ কোন চাওড়া, শরীরে গন্ডারের মতন গন্ধ। কিছু সময় অতিবাহিত হতেই সানির মুখে পানি পড়ে। ধরফরিয়ে উঠে বসে সানি। মোবাইল দ্রুত মুছে নেয়। কটমট করে তাকায় মিরাবের দিকে। মিরাব এক মুখ পানি সানির উপরে ঢেলে স্টাইল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। সংসারে অশান্তি লাগলে এইভাবেই তোরা আমার ওপর রাগ মেটাবি? এর থেকে বাঁচার উপায় হলো আমিও বিয়ে করব অচিরেই। রোদের গলায় মুখ ডুবিয়ে তাকে কোলে নিয়ে বসে আছে প্রিয়ম। বিছানায় বসে আছে তারা। বিয়ের পোশাক পাল্টে টি শার্ট পরেছে দুজনেই। প্রিয়মের মাথা চেপে ধরে আছে রোদ। তার ঠোঁটের করে মৃদু হাসির রেখা। চোখ বন্ধ করে একে অপরের স্পর্শ অনুভব করছে। জান, হুম, লাভ ইউ। রোদ আলতো হেসে বলে, টু। কিছু রোদ অতিষ্ঠ হয়ে বলে, কথা বলো না তো, সুরসুরি লাগে। প্রিয়ম রোদের গলায় কামড় বসায়। হেসে ফেলে রোদ। ধাক্কা দিয়ে সরাতে চায় তাকে। আমার সুরসুরি লাগে প্রিয়ম। আচ্ছা। রোদকে সুরসুরি দিতে থাকে প্রিয়ম। বিছানায় গড়াগড়ি খেয়ে হাসে রোদ। তার সঙ্গে প্রিয়ম। আমি কিন্তু রেগে যাচ্ছি। তো হাসছো কেন? সুরসুরি দিও না প্রিয়ম। আরো কিছু সময় সুরসুরি দিয়ে থামে প্রিয়ম। রোদ কোনো মতে উঠে বসে, জোরে শ্বাস নেয়। পাশের টেবিল থেকে পানি নিয়ে ঝকঝক করে গলা ধাবন করে। এরপর ঝড়ের গতিতে প্রিয়মকে বিছানায় ফেলে ওর বুকে চেপে বসে। গলায় কামড় দিতে থাকে অনবরত। প্রিয়ম ব্যথায় চোখ খিচে বন্ধ করে নেয়। কোমর চেপে ধরে রাখে রোদের। ব্যথা পায় রোদ, তবে প্রতিক্রিয়া দেখায় না। কসকস করে কামড়ে দিতে থাকে প্রিয়মের গলা। আবরণের জ্বর এসেছে। হাঁটুর ক্ষত সেলাই করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আবরণের কষ্ট করে যেতে হয়নি। ওকে রুমে এনে শুয়ে দিয়ে
ফার্মেসির লোকটাকে কল করেছিল সৃজন, সেই এসে ট্রিটমেন্ট করে গিয়েছে। নীরজ জাহিদ সব শুনেও কিছু বলেনি, জানা নেই বলবেন কিনা। সকালে এসে আবরণের সঙ্গে দেখা করবেন বলেছেন। শ্রেয়না কোনো মতে আবরণকে কিছু খাইয়ে মেডিসিন খাইয়ে দিয়েছে। ছেলেটা ওর সঙ্গে কথাই বলছে না, ভালো লাগছে না শ্রেয়নার। আবরণের শার্ট প্যান্ট খুলে ফেলেছে, খালি গায়ে, পরনে শুধু হাঁটুর একটু উপর অবধি প্যান্ট। সোজা হয়ে কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে আবরণ, কম্বল বুক অবধি টেনে দেওয়া, মনে হচ্ছে ঘুমে বিভোর ছেলেটা। শ্রেয়না তার মাথার পাশে বসেছিল, এবার বালিশে শুয়ে পড়ল। আবরণের বাহুতে হাত রেখে মৃদু স্বরে ডাকল, আবরণ। কিছু সময় নিয়ে আবারও ডেকে উঠে, এই ছেলে। চট করে আবরণের মুখের দিকে তাকায় শ্রেয়না, পর মুহূর্তেই মাথা আবার বালিশের উপরে রাখে। কথা বলছো না কেন? রেগে আছো? কেন? ভাইয়ার কথা অনুযায়ী কাজ করেছি বলে। আবরণ নিরুত্তর। শ্রেয়না কিছুটা এগিয়ে এসে আবরণের বুকে আলতো করে মাথা রাখে। সরি, তোমাকে বলিনি, আমি বুঝতে পারিনি। খানিক উঠে আবরণের মুখের সামনে সে হাত সরিয়ে দেয় শ্রেয়না। আবরণের চোখ তখনও বন্ধ, ওর দু গালে হাত রাখে শ্রেয়না। ফোলা ফোলা ফর্সা গালে জমেছে জল, ফর্সা গালে ফোটা ফোটা মুক্ত দানা। নানা সোনা আর কাঁদে না, থাকো যদি গোমরা মুখে, কাতুকুতু দেব তোমাকে। শ্রেয়না যে কাতুকুতু দিতে যাবে, আবরণ ফট করে ওর হাত চেপে ধরে, চোখ মেলে তাকায়। আবসা আলোয় শ্রেয়নার সঙ্গে চোখাচোখি হয়। আবরণের দৃষ্টিতে ঈষৎ কেঁপে উঠে শ্রেয়না, সরে যেতে নিলে ওর কোমর চেপে ধরে আবরণ। বুকের উপর পড়ে থাকে শ্রেয়না। আবরণের শরীর ক্রমশই গরম হচ্ছে, সেই সঙ্গে ঠান্ডা লাগছে ভীষণ। জিভ দিয়ে শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নেয় আবরণ, টেনে আনে শ্রেয়নাকে আরেকটু কাছে। চোখ বন্ধ করে নেয় শ্রেয়না। আবরণ এখনো তাকিয়ে আছে শ্রেয়নার মুখের দিকে, পরোক্ষ করে নিচ্ছে তাকে মতমত্ত দৃষ্টিতে। শ্রেয়নার কম্পমান অধরে নিজের অধর ছোঁয় আবরণ, এতে শ্রেয়নার চোখের পাতা কেঁপে ওঠে। আবরণের হাত ধীরে ধীরে পিঠের উপরে উঠতে থাকে, সেই সঙ্গে অধর জুড়ে আবরণের আধিপত্য। সকাল সকাল সৃজন আলমের ফ্ল্যাটে নীরজ জাহিদের উপস্থিতিতে ভরকায় না শ্রেয়না। কিচেনে রুহি আর শ্রেয়না মিলে রান্না করছিল। এমতো অবস্থায় বেল বাজানোর শব্দ পেয়ে শ্রেয়না দরজা খোলার জন্য এগিয়ে আসে। এত সকালে কে আসবে তার কিছুটা হলেও ধারণা ছিল, এবং হলো তাই। নীরজ জাহিদ এসেছেন। বেলা 8টা বাজতে চলল, সবাই যে যার রুমে ঘুমাচ্ছে। শ্রেয়া আজ স্কুলে যাবে না, সৃজন অফিসে যাবে দেরি করে। আবরণ তো ঘুমে বিভোর। শেষ রাতের দিকে জ্বর কিছুটা কমে এসেছিল, এখন নেই বললেই চলে। নীরজ জাহিদ সোফায় বসতেই রুহি উপস্থিত হয় চা নিয়ে। তিনি বাক্য ব্যয় না করে চায়ের কাপ নিয়ে নেন। আপনারা বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। বাদশা দে নীরজ জাহিদ। ওকে ডাকতে হবে না, আবরণকে ডেকে নিয়ে এসো। ও ঘুমোচ্ছে, অসুস্থ। শ্রেয়নার কথায় তার দিকে তাকায় নীরজ, শান্ত গলায় বলেন, ডেকে আনো। কপালে ভাঁজ পড়ে শ্রেয়নার, কিছুটা বিরক্ত নিয়েই বলে, ও ঘুমাচ্ছে, কি করে ডেকে আনবো? তুলে আনবে, এ বলো আমি এসেছি। সরি আঙ্কেল, একজন অসুস্থ মানুষকে টেনে হিঁচড়ে ঘুম থেকে উঠাতে পারবো না আমি, কাউকে তুলতেও দেব না। যখন ওর ঘুম ভাঙবে তখনই না হয় দেখা করবেন। আপাতত আপনাকে আপ্যায়ন করি আমি। নীরদের দৃষ্টি শান্ত ভরাট গলায় বলে ওঠেন, অপদার্থটাকে ডাকতে বলছি। পদার্থবিজ্ঞান মনোযোগ সহকারে পড়নি বলে অপদার্থ ডাকতে পারছো। তোমাদের আওয়াজ পেয়ে ঘরে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এখন কানে শুধু দুটো লাইনই বাজছে, কে জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। বলতে বলতে নীরদের পাশে বসে পড়ে আবরণ। পায়ের ব্যথা সারেনি, কমেছে একটু, চিনচিন ব্যথা করছে ক্ষত স্থানে। সুভাষকে মার্ডার করলে কেন? উনি কি সমস্যার সমাধান? নীরদের কাঁধে মাথা রাখে আবরণ, ভাবশীল ভঙ্গিতে বলে, ও আমাকে আঘাত করেছে। সামান্য পায়ে আঘাত পেয়েছো, মারামারি করতে গেলে এসব হয়েই থাকে। তার সূত্র ধরে খুন করবে? আঘাত তো পায়ে করেনি, তো এখানে করেছে। বলেই বুকের বাঁ পাশটায় হাত রাখে আবরণ। নীরজ জাহিদ বুক ফুলিয়ে শ্বাস নেয়। আবরণ সন্দিহান গলায় বলে, তোমার সমস্যা কি? যেভাবে আমার জেদ করো, কোন আসামিকে পুলিশ সেভাবে মশলা মাখায় না। আমি যে একজন আইনের লোক, কোনো সম্মান নেই আমার।
আজ তোমার সমস্যাটা আমি খুলে বলবে? সহ্য হয় না আবরণ জাহিদকে? দেখি উল্লাস কথাবার্তা। আবরণকে সরিয়ে উঠে যান নীরদ। আবরণ তার হাত চেপে ধরে। যেও না আব্বু, এই প্রথম সজ্ঞানে ছেলে শ্বশুরবাড়ি ইষ্ট। ভালো মন্দ দুটো ডাল ভাত খেয়েছ। উনি না খেতে চাইলে হাত ছাড়ো। আবরণ ঝট করে তার হাত ছেড়ে দেয়, চোখ বড় বড় করে বলে, মাগো মা পাপা গুলি করবে আমায়? এত সাহস! বিরক্ত হয়ে হন হন করে ফ্ল্যাট ছাড়ে নীরদ। আবরণ পাত্তা দিল না, সোফায় শুয়ে পড়ল। কফি হবে গাইস? আনছি। রুহি কিচেনে চলে যায়। শ্রেয়না নিজেও যেতে চায়, তবে আবরণ বাধা দেয় তাকে। হাত টেনে নিজের কোলের উপর বসায়। উঠে বসে আবরণ। কি করছেনটা কি? ভাবি এসে যাবে। শ্রেয়নার গালে চুমু খেয়ে বলে, সো হোয়াট, পাশের বাসের ভাবির সঙ্গে তো লুতোপুতো করছে না। শ্রেয়না উঠে দাঁড়ায়, আবরণের কান টেনে ধরে। বেশি মুখ চলে তোমার। আবরণ মুখ তেতো করে বলে, সিনিয়রদের এই এক সমস্যা, কথায় মারে, কথায় কথায় মারে। ছাড়ো তো। হাসি শ্রেয়না। আবরণের মাথায় চুমু খেয়ে চলে আসে সেখান থেকে। আবরণ চোখ বন্ধ করেই ছিল। অনুভব করে তার কোলে কেউ বসে বুকে মাথা এলিয়ে দিয়েছে। চট করে চোখ মেলে আবরণ। শ্রেয়াকে ওর বুকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে পিলে চমকে যায় তার। হতচ্ছাড়ি, আমার কোলে তোর বোন বসবে, তুই কেন বসছিস? সরসালি। সম্পর্কে আমার দুলাভাই হও না, দুলাভাই তো ভাইয়ার মতো। তুমি আমার ভাই, আর সেজান ভাইয়ের কোলে চড়ে আমি সারা দুনিয়া ঘুরতে পারি, এতটুকু সহ্য করতে পারবে না? শ্রেয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আবরণ। সোজা হয়ে বসে, দাঁত চেপে বলে, যা একটু বসতে দিতাম, এখন সেটাও সম্ভব না। সেজানের সঙ্গে আমি মেলাতে চাচ্ছিস? তোর ইচ্ছে হলে ওর মাথায় চড়ে দুনিয়ার বাইরে থেকে ঘুরে আয়, আমার সামনে থেকে সরে যা। অনেকক্ষণ যাবৎ মিরাবের রুমের সামনে দাঁড়িয়ে আছে সানি। কল করেও পাচ্ছে না। দরজায় নক করছে অনবরত, এরপরও কোনো রেসপন্স নেই। মেজাজ গরম হচ্ছে তার। এমন ভাব দেখাচ্ছিল বইয়ের প্রতি তীব্র অনীহা। এখন দরজা খুলছি না, কল ওঠাচ্ছি না। হারামজাদা চরম লেভেলের লজ্জা। তোকে চিনি না ভেবেছিস? তোর প্রতিটা কদম আমার চেনা। দরজা খোল। এরপর মিনমিন করে বলে, কে জানে রুমে কি অবস্থায় আছে। এমন বিপদে পড়বো জানলে থাকতামই না এখানে। রেসপন্স না পেয়ে মেজাজ এবার তুঙ্গে, তাই ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে সানি। মাথা নিচু করে রেখেছে, উচ্চ কণ্ঠে বলে ওঠে, মরে টরে গেল নাকি? কথা বল হারামি। বেশ কিছু সময় অতিবাহিত হলেও কোনো আওয়াজ আসে না। অগত্যা আঙ্গুলের ফাঁক দিয়ে একটু দেখে নেয় সে। আশ্চর্য হয় সানি, সেই সঙ্গে দৌড়ে গিয়ে লাথি দেয় মিরাবের পেছনে। এতে করে বিছানা থেকে উল্টে পড়ে মিরাব। ধরফরিয়ে উঠে বসে দানা, বুকে হাত দিয়ে জোরে শ্বাস নিতে থাকে। মিরাব চোখ ডলে সামনে তাকায়, ঘুমো ঘুমো কণ্ঠে বলে, সমস্যা কি? সানি কটমট করে বলে, কুত্তা, বিয়ে করেছিস বাচ্চা ইঁদুরের মতন মেয়েকে। রাতে সাবধানে ঘুমাবি না? আমি না হলে তো বেচারি এখনো নিচে চাপা পড়তো। মিরাব হকচকিয়ে যায়। দানার দিকে তাকাতেই দেখতে পায় মেয়েটা অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। কি করেছি আমি? অবাক কণ্ঠ মিরাবের। সানি যেন রেগে গেল। ওর মুখের উপর পেট রেখে শুয়েছিলি হারামজাদা। মুখ হাত দিয়ে ঢেকে ফেলে মিরাব। অনবরত তওবা তওবা বলতে থাকে। এরই মধ্যে দানা নেমে আসে বিছানা থেকে। মিরাবের চুল ধরে টান দেয়। ইচ্ছে মতো কুইল ঘুষি দিয়ে রেগে মেগে ওয়াশরুমে ঢুকে যায়। আমি ইচ্ছে করে করেছি নাকি? ইচ্ছে করে করলে বেঁচে থাকতো আদম। এবার চল, সুহাস আহমেদকে রাতে আবরণ একটা বুলবুল করে দিয়েছে। হ্যাঁ। গুনগুন করে গান গাইছিল রোদ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করতে ব্যস্ত সে। টকটকে লাল রঙের শাড়ি পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো ছেড়ে রাখা। হুট করে প্রিয়ম এসে জাপটে ধরে ঠোঁট ছোঁয় রোদের গালে। চোখ বড় বড় হয়ে যায় তার। লাজুক হেসে দৃষ্টি নিচু করে। আয় হায়, আমার বউকে লজ্জা পেলে কি কিউট লাগে। বলে আবারও চুমু খায়। রোদ এবার হেসে দেয়। ঘুরে প্রিয়মের দিকে ফিরে ওর গালে চুমু খায়। বুকে মাথা এলিয়ে দু হাতে জাপটে ধরে রাখে। আমার পূর্ণতা, আমার প্রিয়ম। প্রিয়ম শব্দ করে হেসে ফেলে। চুলগুলো এক পাশে নিয়ে ঘাড়ে চুমু খায়। গভীর আলিঙ্গনে আবদ্ধ হয় তারা। আজকে এতিমখানায় যাব, রোদকে তো আনতে যেতে হবে। মিশান তাহিয়ার বের হওয়ার জন্য পা বাড়িয়েছেন। সেই অবস্থায় নীরদ জাহিদের কণ্ঠ কানে আসে তার। আপনারা যান,
আমি বাসায় ফিরে দেখা করে নিব ওর সঙ্গে। নিজের ভালো থাকার একমাত্র অবলম্বনের ক্ষেত্রে এক চুল অনীহা করতে চাই না। মিশান তাহিয়ার গমন পথে তাকিয়ে থাকে নীরদ, কথা বাড়ায় না তিনিও। নিবিড় জাহিদ এখনো ঘুমে। লুবনা কিচেনে নিজ হাতে রান্না করছে। মিশানকে তিনিও বার কয়েক জোর করেছিল, শুনেনি মিশান। শ্রেয়নার অন্যার আঁচল ধরে বসে আছে আবরণ, তাতে ধ্যান নেই শ্রেয়নার। নিজের বই খাতা গোছাতে ব্যস্ত সে। বউ, আহ্লাদি কণ্ঠে ডেকে উঠে আবরণ। বলো। কাজ করতে করতে কথাটা বলে শ্রেয়না, এতে যেন আবরণের হলো না। এদিকে তাকাও। এক ফাঁকে আবরণের দিকে তাকায় শ্রেয়না, পর মুহূর্তেই কাজে মনোযোগ দেয়। কিছু বলতে চাইলে বলো, বিরক্ত করো না। হ্যাঁ, কাজই করো। যেদিন আমি থাকবো না তখন বুঝবে আবরণ জাহিদ কি ছিল। হাত থেমে যায় শ্রেয়নার, এক ভ্রু উঁচিয়ে তাকায় আবরণের দিকে। আবরণ মুখ ফুলিয়ে রেখেছে। ফোঁস করে শ্বাস ফেলে শ্রেয়না। আবরণের কাছে এসে ওর মাথা নিজের বুকের সঙ্গে চেপে ধরে। আবরণও দু হাতে আগলে নেয় তাকে। ইমোশনাল ব্ল্যাকমেল ভালোই করতে জানো। গলায় চুমু খায় শ্রেয়নার। লাভ হয় তাতে? এটি স্বেচ্ছে আমার কাছে আসলে। একটা কথা বলি। শ্রেয়না ছোট্ট করে বলে। আমরা বেড়াতে যাচ্ছি। কোথায়? গ্রামে। আবরণের মুখের দিকে তাকায় শ্রেয়না। আবরণ নিজের মুখ থেকে শ্রেয়নার হাত সরিয়ে দিয়ে আবারও ওর বুকে মাথা রাখে। বাবা বলেছে গিয়ে ঘুরে আসতে। সেখানে জমি জমা নিয়ে একটু সমস্যা হচ্ছে। আমাদের জমি আছে গ্রামে, সেখানে ঘোরাও হয়ে যাবে আর কাজও। আচ্ছা, আর কেউ যাচ্ছে না? মীরাব, সানি, দাদা, শ্রেয়া, রোদ, প্রিয়ম। শ্রেয়ার স্কুল। কিছুদিন মিস গেলে কিচ্ছু হবে না। শ্রেয়না কিছু বলার জন্য মুখ খুলবে, আবরণ চট করে চুমু খায় ওর ওষ্ঠে। সেদিকে তাকিয়ে থেকেই বলে, বোন বোনের মতো থাকো, টিচার হতে চেও না। শ্রেয়না হেসে আবরণের কপালে টোকা দেয়। মৃদু হাসে আবরণ। শ্রেয়না সেদিকে দৃষ্টি স্থির রেখে আওড়ায়। কি কিউট তোমার হাসি, চমৎকার। আবরণ এবার শব্দ করে হাসে। শ্রেয়নার গলার কিছুটা নিচে চুমু খেয়ে মুখ ডুবিয়ে রাখে। আমার কৈতরে যেহেতু প্রশংসা করেছে, তাহলে আমার হাসি পৃথিবীর সকল পুরুষের চেয়ে সুন্দর আর মিষ্টি। সুন্দরী থেকে প্রশংসা পেতে ভালো লাগে। শ্রেয়না হাসতে থাকে। আবরণ দু পা দিয়ে আঁকড়ে ধরে রেখেছে তাকে। জামা কাপড় তার সঙ্গে দরকার জিনিসগুলো গুছিয়ে নেবে, বিকেলে বের হব। গাড়িতে সমস্ত জিনিস তোলা হয়েছে। ড্রাইভিং সিটে আবরণ বসেছে, তার পাশে শ্রেয়না, পেছনে মীরা, প্রিয়ম, দানা, রোদ। কিন্তু সানি এখনো উঠেনি। জানালার গ্লাস ধরে দাঁড়িয়ে আছে বাইরে। উঠবি নাকি রেখে চলে যাব? আমার একজন আসছে। কে? আমি এসে গেছি। হাঁপাচ্ছে সেহেরি। আবরণ ভ্রু কুঁচকে বলে, এই নমুনাটাকে? তোর হবু ভাবি। সেহেরি গাড়িতে উঠে বসে, তার সঙ্গে সানি। আবরণ স্টার্ট দিতে দিতে বলে, যেমন চাচ্ছে কর, পরে কট খেলে তোদের বাপ আবরণ জাহিদের নাম নিস না। চুপ করে বসে থাক। মীরাব ধমক দেয় আবরণকে। আবরণ আর কথা বলল না। চোখের কালো সানগ্লাসটা একটু ঠেলে দিল উপরের দিকে। অ্যাটিটিউড নিয়ে গাড়ি চালাচ্ছে সে। কালো ট্রাউজার, কালো শার্ট, পুরোই জেন্টালম্যান লুক। আমি বলেছিলাম পেছনে বসি। এখানে মীরা কিংবা প্রিয়ম, সানি বসলে হতো না? আবরণ ড্রাইভিং করার ফাঁকে নিজের হাতে চুমু খেয়ে সেটা শ্রেয়নার গালে ছোঁয়ায়। তোমাদের দেখি গাড়ি না চালালে মনোযোগী হব না আমি। তুমি তো আমার এনার্জি চান। কাশি উঠে যায় মীরাব সানির। শ্রেয়না কটমট দৃষ্টিতে তাকায়। আবরণ গম্ভীর হয়ে বসে আছে। দেখে বোঝার উপায় নেই এইমাত্র একটা সুন্দর কথা বলেছে সে। রোদ প্রিয়মের কাঁধে মাথা এলিয়ে বাইরে তাকিয়ে আছে। ওর বাহু আঁকড়ে ধরে রেখেছে। কিছুক্ষণ পর পর এটা সেটা জিজ্ঞেস করছে। দানা আর মীরা পাশাপাশি বসেছে। দুজনের মধ্যে বেশ জড়তা, কিন্তু দানা বেশ চঞ্চল। সকালের জন্য রেগে আছে মীরাবের উপর। সরি। কেন? ও যে তোমার উপরে শুয়েছিলাম। কথাটা কেমন যেন শোনালো। দাঁত দিয়ে জিভ কাটে মীরাব। দানা মৃদু হেসে মীরাবের দিকে চেপে যায়। ওর বাহু চেপে ধরে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল পুড়ে দেয়। চমকায় মীরাব। ফট করে অন্যদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। এদিকে সানি সেহেরি গল্প করতে ব্যস্ত। কিছু একটা নিয়ে আলোচনা করছে, আবার ঠোঁট চেপে হাসছে। পারছে না শব্দ করে হাসতে। শ্রেয়া গোল গোল চোখে সবাইকে দেখে নেয়। চিৎকার দিয়ে বলে, গাড়ি থামাও।
সঙ্গে সঙ্গে ব্রেক কষে আবরণ। শ্রেয়না বাড়ি খেতে নিলে আবরণ ধরে নেয় তাকে, দাঁত চেপে বলে, যদি বউয়ের কিছু হতো তো চাপায় তবলা বাজাতাম আমি, সমস্যা কি? তোমরা সবাই জোড়া জোড়া, আমি থাকবো নাকি কপাল পোড়া? এই বলে গাড়ি থেকে নেমে আসে শ্রেয়া। সামনেই তাদের স্কুল। দৌড়ে গেট দিয়ে ভেতরে ঢুকে শ্রেয়া। আবরণ সেদিকে তাকিয়ে বলে, আহারে, এমন স্টুডেন্ট চর্চ মেয়েরেও আজকাল পাওয়া যায় না। কি ভালোবাসা নিজের স্কুলের প্রতি। সবার দৃষ্টি গেটের দিকে। শ্রেয়া সুপ্তির হাত টেনে ধরে তাকে নিয়ে দৌড়ে এদিকে আসে। আবরণ ভ্রু কুঁচকে বলে, বাল্ডের প্রশংসা করে মুখ নষ্ট করলাম না তো? সুপ্তিকে নিয়ে গাড়িতে চড়ে বসে শ্রেয়া। হাঁপাচ্ছে সে। সুপ্তি ওকে পানির বোতল এগিয়ে দেয়। এখন আমিও জোড়া, তুষি আপুকে কল করে বলে দেবে সুপ্তি আমাদের সঙ্গে বেড়াতে যাচ্ছে, আমার জামা কাপড় ওর হয়ে যাবে। এখন চলো তো। বলেই সুপ্তির গলা আঁকড়ে ধরে শ্রেয়া। সুপ্তিও খুশি হয়েছে। মুহূর্তেই তাদের আড্ডা জমজমাট হয়ে ওঠে। দুজনে এটা সেটা বলছে আর হেসে গড়াগড়ি খাচ্ছে। বাকিরা এবার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তাদের দিকে। এক পর্যায়ে তারাও হাসি ঠাট্টায় মেতে ওঠে। এই কাদার মধ্যে দিয়ে হাঁটবো কি করে? পাগল নাকি? পারবো না ভাই। মিরাবের কথা শেষ হতেই সানি তার মাথায় চাটি মারল। তো এখানেই বসে থাক, আমরা চললাম। বৃষ্টি হয়েছে, রাস্তায় প্রচুর কাদা, গাড়ি আসবে না। তাদের নিতে লোক দাঁড়িয়েছিল এখানে। ব্যাগ হাতে ধরিয়ে দিয়েছে সবাই। ওরা ব্যাগ নিয়ে ও পাশে চলে গেছে। সবাই ধীরে সুস্থে চল, কে পড়িস না যেন। আবরণ সামনে তাকিয়ে দেখে শ্রেয়া আর সুপ্তি ইতিমধ্যেই পাজামা হাঁটু অবধি গুটিয়ে এগিয়ে গিয়েছে অনেকটুকু। কাদার মধ্যে পা পড়তেই দুজনে খিলখিল করে হেসে উঠছে। হুট করে শ্রেয়নাকে কোলে তুলে নেয় আবরণ। গরম চোখে তাকায় শ্রেয়না। নিজেও পড়বে, আমাকেও ফেলবে, নামাও বলছি। চুপ, পড়বে না, আমি আছি তো। সেটাই তো ভয়। আবরণ পাত্তা দিল না শ্রেয়নার কথায়, বরং কাদায় পা রাখলো। প্যান্ট গুটিয়ে নিয়েছে সে। আমি কিছু করে উঠতে পারবো না প্রিয়, পড়ে গেলে দুজনেই ক্যাল্লা ফতে। দানাও নাকচ করলো। মীরা বাঁচলো যেন, নিজেরই না কোলে উঠতে হয়, আবার দানাকে কি করে নিবে। সবাই যে যার মতো হাঁটা দেয়। আবরণের পেছনে মীরাব, এরপর সানি, সবার পেছনে দানা, প্রিয়ম, রোদ, শ্রেয়া এবং সুপ্তি প্রায় চলে গিয়েছে। ও গড, কি নোংরা। মীরাবের কথা শুনে আবরণ সতর্ক করে দিয়ে বলে, সামনে একটা ইটের টুকরো আছে, সাবধান। তখনই পেছন থেকে শব্দ হয়। চট করে ঘাড় ঘুরায় আবরণ। মীরাব মুখ থুবড়ে পড়ে আছে। সানি তার উপরে বসা। ঠোঁট চেপে হাসে আবরণ, কিন্তু বাকিরা অট্টহাসিতে ফেটে পড়েছে। হারামজাদা, তুই পড়লে পর, আমাকে কেন টেনে ধরেছিস? সানির কণ্ঠে রাগ ঝরে পড়ল। সেহরি তার পাশেই হাঁটছিল। দুই বন্ধুর এমন অবস্থা দেখে হাসতে হাসতে দম আটকে যাচ্ছে তার। এদিকে দানার বদ অভ্যাস, হাসার সময় থাপড়াথাপড়ি করা, করলেও তাই। শরীর এলিয়ে দিল রোদের উপর। বেচারি ভারসাম্য রাখতে না পেরে প্রিয়মের উপরে গিয়ে পড়ল। তিনজনই একে অপরকে আঁকড়ে ধরে কাদার উপর উল্টে পড়ল। সেহরি হাসতে হাসতে সেখানে বসে পড়েছে। ধ্যান জ্ঞান যেন নেই তার। আবরণ এগিয়ে যেতে যেতে বলল, তোরা পড়েছিস, সমস্যা নেই, ভুলেও আমার দিকে এগোবি না, কাদা সব মুখে পড়ে দেব। দানাকে কয়েকটা কিল ঘুষি দিল রোদ। মীরাব গর্জে উঠল, খবরদার আমার বউকে মারবে না। আগে নিচে বাস, তোরা দুই মানিক জোর আমাদের অবস্থা নাজেহাল করে ছেড়েছিস। সানির দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয় মীরাব। সানি চোখ বড় বড় করে তাকায়, যেন কোনো উল্টাপাল্টা কাজ না করে মীরাব সেটাও ইশারায় বলে দেয়। তবে মীরাবের মাথায় শয়তান নাচছে। ঘুরে আবরণের দিকে তাকিয়ে ল্যাং মারে তাকে। পাশেই সবুজ ঘাস ছিল, সেখানে কাদামাটি নেই, সামান্য জায়গা, তবে ভেজা। শ্রেয়নাকে সেদিকে ছুঁড়ে মেরে মুখ থুবড়ে কাদার উপরে পড়ে আবরণ। দু হাত মাটিতে ভর দিয়ে মাথা উঁচু করে রাখে, যার ফলে কিছু কাদা হাতে লাগে আর কিছু পায়ে। শ্রেয়না ঘাস থেকে দ্রুত উঠে পড়ে, তেমন ভিজেনি সে। আবরণ উঠে দাঁড়ায়, ঘুরে মীরাবের পেটে ঘুষি দিয়ে ফেলে দেয় তাকে। মীরাব গিয়ে সানির উপরে পড়ে, সানি দানার উপর। আবারও প্রিয়ম সহ রোদ কাদার উপরে ধপাস করে পড়ে যায়। সেহেরি হাসতে হাসতে শ্রেয়াদের কাছে চলে গেছে। শ্রেয়না পেট চেপে হাসছে। এখান থেকে অনায়াসেই চলে যেতে পারবে শ্রেয়না।
ওদের জন্য অপেক্ষা না করে এগিয়ে যায় সে। দানা চিৎকার দিয়ে বলে, ওরা তিনজন কেন বাদ যাবে? ধরে কাদার মধ্যে ছুঁড়ে মারো। সেহেরি, শ্রেয়না, শ্রেয়া, সুপ্তি একসঙ্গে না বলে চিৎকার দিয়ে ওঠে। বলেই যে যার মতো কাদা পেরিয়ে দৌড় দেয়। বাকিরাও ছুটে। কিছু দূর এগোতেই একটা পুকুর নজরে আসে তাদের। সেখানেই তারা মুখ ধুতে যায়। যদিও গোসল করতে হবে, আপাতত একটু পরিষ্কার হওয়া যায়। আবরণ হাত ধুয়ে নেয়, পাও পরিষ্কার করে। মিরাব উবুর হয়ে মুখে পানি দিচ্ছিল। ওর পেছনে জোরে লাথি বসায় আবরণ। ঠাস করে গিয়ে পানিতে পড়ে মিরাব। সবাই চমকে উঠে দু কদম পিছিয়ে আসে। পানি মুখে মেরে হাত দিয়ে মুছতে মুছতে শ্রেয়নাদের দিকে এগিয়ে যায় আবরণ। আমার বউয়ের শরীরে মাটি লাগলে তোর পেছন থেকে কাদা ভরতাম ব্রো। মিরাব মুখ ভদা করে দাঁড়িয়ে আছে পুকুরে। ওদের নিতে যে লোকগুলো এসেছিল তারা এগিয়ে আসে এবার। পথ দেখিয়ে নিয়ে যায়। পথ জুড়ে শ্রেয়নাকে জ্বালিয়ে মেরেছে আবরণ। শুধু বলে, পড়ে গিয়ে বেশি ব্যথা পেয়েছ। শুধু বলল একবার। সব ওই মির্জাফরের জন্য হয়েছে। ব্যথা কি বেশি করছে? শ্রেয়নার পুরোটা সময় চুপ ছিল। পাগলের সঙ্গে পাগলামি করবে নাকি সে? একতলা বাড়িটার সামনে লম্বা একটা রাস্তা, সম্পূর্ণ মাটির। রাস্তার দুপাশে পানি আর পানি। সেই পানিতে ফুটে আছে লাল রঙের শাপলা, সাদাও আছে। সুন্দর দেখাচ্ছে। কিছু ছেলে মেয়ে মাছ ধরতে ব্যস্ত, আবার কেউ পুকুরে গোসল করছে। বাড়িটার সামনে একটা কাগজ ফুলের গাছ, মস্ত বড়। গাছটার নিচে টং পেতে রাখা। সেখানেই বসে আছে সকলে। জায়গাটা কি সুন্দর না? মেঘলা আকাশ, মৃদু মন্দ বাতাস, আমার খুব ভালো লাগছে। বাকিরাও সায় জানালো রোদের কথায়। শ্রেয়া এবং শক্তির টং থেকে নেমে ছেলে মেয়েদের দিকে ছুটে। ওরা তাদের বয়সী, মাছ ধরছে। তারা দুজন দৌড়ে গিয়ে দাঁড়ায় তাদের পাশে। মাছ ধরছো বুঝি? তোমরা কোন থেকে আইছো? ঢাকা থেকে এসেছি, আমরা সাহায্য করি। মেয়েটা নাক কুচকে বলে, পারবা? হ্যাঁ হ্যাঁ। শক্তি ওর বাহু টেনে ধরে বলে, পারবি না, পরে পানিতে পড়ে গেলে বুঝবি। সাঁতার জানি। রিক্স নিস না। চুপ করো তো। মেয়েটা জাল ফেলে সরে দাঁড়ায়। মাঝারি সাইজের। শ্রেয়া দু হাতের তালু ঘষে বাঁশ ধরে টান দেয়, কিন্তু বিপত্তি বাঁধিয়ে জাল সহ পুকুরে হুড়মুড় করে পড়ে যায়। চিৎকার দিয়ে ওঠে শক্তি, বাঁচাও, শ্রেয়া পানিতে পড়ে গেছে। তাদের হাউমাউ টং অবধি পৌঁছাতেই সকলের দৃষ্টি এদিকেই পড়ে। আবরণ সবে এদিকে পা বাড়িয়েছিল। শ্রেয়াকে পানিতে পড়ে যেতে দেখে চটজলদি সেও ঝাঁপ দেয়। সাঁতরে শ্রেয়া অবধি আসে। বাকিরাও চলে এসেছে। শ্রেয়ার হাত টেনে ধরতেই ও আবরণের দু বাহু আঁকড়ে ধরে পেছনে চলে যায়। শক্তি কাছেই ছিল। হ্যাসকা টানে নিচে ফেলে তাকে। সবাই মিলে পুকুরে গোসল করি, ইয়ে। আবরণের রাগ হয়। শ্রেয়না দাঁত চেপে তাকিয়ে আছে। কত ভয় পেয়েছিল। শক্তি সাঁতার জানে। নিজেকে সামলে নিয়ে শ্রেয়ার চুল টেনে দিয়ে ঘাট চেপে দাঁড়িয়ে থাকে। আবরণ শ্রেয়ার দু হাত চেপে ধরে। মাথার উপর ওকে তুলে দূরে ছুঁড়ে মারে। নাকে মুখে পানি ঢুকে শ্রেয়ার। তবুও হাসতে হাসতে সাঁতার কাটতে থাকে। পানিতে ডুব দেয় আবরণ। চুলগুলো সব চোখের সামনে লেপটে যায়। শ্রেয়নার পা ধরে হ্যাসকা টান দেয়। শ্রেয়না ও মাগো বলে পড়ে যায় একদম আবরণের বুকে। আবরণ ওকে সহ ডুব দেয় পানিতে। পর মুহূর্তেই উপরে উঠে আসে। অনবরত কাশতে থাকে শ্রেয়না। কিল ঘুষি দেয় আবরণকে। ওদের দেখা দেখি বাকিরাও নেমে আসে পানিতে। কিছুটা দূরে অনেক ফুল ফুটে আছে। শ্রেয়না সেদিকে তাকিয়ে থেকে বলে, ফুল নিব। থাকো, আমি আছি। না না, আমিও যাব। বলতে বলতে আবরণের দিকে পানি ছিটিয়ে দেয়। আবরণ ওর দু হাত আঁকড়ে ধরে। আমার কাঁধ ধরে থেকো, ছাড়বে না, শক্ত করে ধরবে। আচ্ছা আচ্ছা। সাঁতার কেটে ওই অবধি আসে আবরণ। তার পেছনে শ্রেয়না খিলখিল করে হাসছে। পেছনে ফেলে রেখে এসেছে বাকিদের। ওরা নিজেদের মতো পানি ছোড়াছুড়ি করছে। কত ফুল আবরণ, কি সুন্দর। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়না। আবরণ ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। শ্রেয়নার থুতনি অবধি পানি। সে পা উঁচিয়ে রেখেছে। আবরণ একটা ফুল ছেড়ে শ্রেয়নার খপায় গুঁজে দেয়। আমার ফুলের চেয়ে সুন্দর না? বলেই ওর কোমর চেপে কিছুটা উঁচিয়ে নিজের বুকের উপরে ফেলে। এতে যেন কিছুটা স্বস্তি পেল শ্রেয়না।
মনে হচ্ছিল দম আটকে আসবে। মন মতো ফুল ছিঁড়ে নেয় সে, হাত ভর্তি করে ফুল দিয়ে, 2 হাত ভরা ফুল। এখন যাব কি করে? অসহায় কণ্ঠ শ্রেয়নার। আবরণ এখনো তার ভেজা মুখের দিকে তাকিয়ে আছে। হুট করে শ্রেয়নার ভেজা অধরে শব্দ করে চুমু খায় আবরণ। আটকে উঠে শ্রেয়না, আবরণের গলা আঁকড়ে ধরে। জলদি চলো, বৃষ্টি আসবে। বলতে বলতেই বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। এক পর্যায়ে ঝুম ধারায় বৃষ্টি নামে। শ্রেয়নাকে নিয়ে রোদের কাছে চলে আসে আবরণ। সবাইকে ফুল দেয় শ্রেয়না। যে যার মতো পানি থেকে উঠে যায়, কিন্তু আবরণ উঠে না, শ্রেয়নাকেও উঠতে দেয় না। বাকিরা বাড়ির ভেতরে চলে যায় ওদের রেখে। কি সমস্যা? বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে তো।